ভারতের জনসংখ্যা, ভারতের জনসংখ্যা, ইন্ডিয়ান পপুলেশন। প্রথমে জানা দরকার আমাদের জনসংখ্যাটা কি বা কাকে বলে। তাহলে জনসংখ্যা বলতে আমরা কি বুঝি বা কাকে বলে? না, কোন এলাকা বা অঞ্চলে যতজন লোক বসবাস করে তাকে সেই স্থানের জনসংখ্যা বলা হয়। সাপোজ আমাদের ক্লাসরুমটাতে এখন আমরা আছি ধরে 30 জন বা 40 জন, তাহলে এই 40 জনটা হচ্ছে ক্লাসরুমের জনসংখ্যা। তাহলে এটা আমাদের একটা এলাকা, ক্লাসরুমটা একটা অঞ্চল, এটাকে বলছে জনসংখ্যা। কি বলা হয় একবার? কোন এলাকা বা অঞ্চলে যতজন লোক বসবাস করে তাকে সেই স্থানে বলা হয় জনসংখ্যা। ওকে, ভারতের জনসংখ্যা হচ্ছে 121 কোটি 70 লক্ষ প্রায়। কথা বলছি 121 কোটি 70 লক্ষ প্রায়। এটা 2011 এর সেন্সাস অনুযায়ী, 2011 এর সেন্সাস অনুযায়ী কথা বললি 121 কোটি 70 লক্ষ। কিন্তু এর প্রেজেন্ট বা বর্তমানে 130 পেরিয়ে গেছে। তাই আমরা গণনা মনে রাখবো 2011 সেন্সাস অনুযায়ী। 2021 হবে তখন ডাটাটা পাল্টে যাবে, তখন অ্যাপ্রক্স থাকবে 130 কোটি উপরে হয়েছে বা 135 কোটির উপরে হয়েছে, তখন আমরা তথ্যটা আলাদা পাবো। কিন্তু এখন তোমরা কি লিখবে 121 কোটি 70 লক্ষ প্রায়। ওকে, এখন বিষয়টা হচ্ছে এই যে জনসংখ্যা আমরা পাইলাম যে 121 কোটি 70 লক্ষ, কি অনুসারে? সেন্সাস বা জনগণনা। কি বলছে? সেন্সাস বা জনগণনা। তো এখানে একটা শর্ট প্রশ্ন হয়, ভারতবর্ষে কত সাল থেকে প্রথম জনগণনা শুরু হয়? সালটা হচ্ছে 1872। কথা বলছি 1872 সাল থেকে ভারতবর্ষে প্রথম জনগণনা শুরু হয়েছে। কত সালে বলছি? এট প্রেজেন্ট এখনো পর্যন্ত আমাদের জনসংখ্যা থেকে কততম? 15টা জনসংখ্যা হয়েছে। 15টি জনসংখ্যা। কত বলছি? 15। কততম বলছি? 15। এই যেটা 2021 হবে, এটা কত হবে? 16। কি নেই? তাহলে আমরা জনসংখ্যা থেকে কাকে বলে ভারতের জনসংখ্যা কত পাইছি এবং কত সাল থেকে ভারতবর্ষে প্রথম জনগণনা শুরু। জনগণনা কেমন হয় না, প্রতি 10 বছর অন্তর অন্তর মানব গণনা করা হয়। আদমি থেকে হচ্ছে আদম, আদম সমান আদমিটা একটা হিন্দি শব্দ যেটা বলা হয়, সে আদমি থেকে হয়েছে আদম। প্রতি 10 বছর অন্তর অন্তর মানে জনগণনা অর্থাৎ মানুষ গোনা হয় বা গণনা করা হয় বলে একে আদম সমানি বলা হয়। কি বলা হয়? আদম সমানি। তাহলে আমরা এইটুকু জানি, যেটুকু জানার দরকার সেটুকুই আমরা এখানে জানবো। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় 3 নম্বর আকারে, ভারতের জনসংখ্যা তীব্র হারে বৃদ্ধির কারণ। এটা 3 নম্বর আকারে কথা আমরা বলছি। তীব্র হারে জনসংখ্যা মানে বলছি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কারণ কি? তো এখানে বিষয়টা হচ্ছে দেখো কতগুলো পয়েন্ট আমি এখানে লিখেছি, এই পয়েন্টগুলো দেখলেই যথেষ্ট। এই পয়েন্টগুলোকে একটু লিখবো তাতেই যথেষ্ট। 3 নম্বর আকারে পড়ে মানে 3টি পয়েন্ট আমি আলোচনা করব, বাদ বাকিগুলোকে এছাড়া হিসাবে লিখব। গাদা পয়েন্ট আছে, অসংখ্য পয়েন্ট আছে, অসংখ্য কারণ আছে, অসংখ্য তথ্য আছে। তো দরকার না সব আমার জানা, আমি 3টি আলোচনা করব, মাত্র 3টি। প্রথম লেখা আছে দেখো শিক্ষার অভাব, দ্বিতীয় নম্বর উল্লেখ করা আছে জীবনদায়ী ওষুধের আবিষ্কার, 3 নম্বরে উল্লেখ করা আছে ব্যাপক হারে অনুপ্রবেশ, 4 নম্বর উল্লেখ করা আছে বাল্য বিবাহ, আর 5 নম্বর উল্লেখ করা আছে খরা ও বন্যা প্রতিরোধ। খরা ও বন্যা প্রতিরোধ কিভাবে লিখব? শিক্ষার অভাব, ভারতবর্ষে শিক্ষার হার খুব কম থাকার জন্য জনসংখ্যা তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে। মানে আমাদের বলতে না যে জনসংখ্যা বাড়লে আমাদের কি সুবিধা হবে আর আমাদের কি অসুবিধা হবে, এই ধারণা আমাদের শিক্ষিত কম হওয়ার জন্য এই ধারণা আমাদের নেই। এই কারণের জন্য জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর হচ্ছে জীবনদায়ী ওষুধের আবিষ্কার। দেখো এই বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাস আমাদের অনেকের প্রাণ কেড়ে নিয়েছে। তাহলে এইরকম যদি কিছুদিন অন্তর অন্তর আমাদের একটা কোনো বড় ধরনের মানে বিপর্যয় আছে, তাহলে আমাদের জনসংখ্যাটা কিছু কমবে, জনসংখ্যাটা কিছুটা কমবে। কিন্তু বলা হলো কি, দেখো রোগটা দেখা দেওয়া মাত্রই আমাদের বিভিন্ন জায়গায় ওষুধ ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে কি না?
আগে তোমার নাম শুনিস, যেটা আমরা আঞ্চলিক ভাষা বলি মহামারী, বা বলে মারি ভয় একটা রোগ এসেছে। যে গ্রামে হতো সেই গ্রামের মানুষ সে পাশ দিয়ে যেত, যেত কি যেত কি করতে চাই একটা ঘটনা ব্যাপার। কোন রুমে ধরো কোনো ব্যক্তি রুমটার কাছাকাছি কেউ যেত না, গ্রামের সামনেও কেউ যেত। গ্রামের বা তার নিজের বাড়ির লোক কি করবে, তাকে সরে পালাতে পারে না। সে কি করে দূরের থেকে একটা কাঠিতে করে কিছু খাবারকে কোনো ওই বাড়ির কোনো ছিদ্র পথ দিয়ে তাকে তার কাছে পৌঁছায় দিল, তার কাছে পৌঁছায় দিল। সেই খাবারটা খায়, সেখানে এক জায়গায় থেকে মলমূত্র ত্যাগ করা এবং এক জায়গায় থাকা, বলো তো কতদিন মাসে? 5 থেকে 10 দিন, 10 থেকে বড় জোর 1 মাস, তখন মারা যাবে রুমের ভিতরে। কিন্তু এখন কি এটা হয় না। কি হয়েছে তার পরিবর্তে বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধের আবিষ্কার হয়েছে। এই আবিষ্কার হওয়ার জন্য জনসংখ্যা তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে, তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে। নেক্সট ব্যাপক হারে অনুপ্রবেশ, চীন, নেপাল, ভুটান, পাকিস্তান ইত্যাদি দেশ হইতে প্রচুর পরিমাণে ভারতবর্ষে মানুষ প্রবেশ করে এখানে স্থায়ীভাবে থেকে যাচ্ছে। কিছুদিন থাকার পর নাগরিকত্ব ভারতে পাচ্ছে, তাহলে এখানে থেকে গেল। তাহলে জনসংখ্যা বাড়লে না কমল? বাড়ছে। এই কারণে দিন দিন জনসংখ্যা তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারলে? তাহলে 3টি পয়েন্ট হয়েছে। বাল্য বিবাহ, কম বয়সে ছেলেমেয়েদের বিবাহ হওয়ার জন্য বা বিবাহিত হওয়ার জন্য তাদের পরিবারের বা তাদের সন্তান সন্ততির পরিমাণ বেশি হচ্ছে। তাহলে এই কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। খরা বন্যা প্রতিরোধ, আগে যদি খরা দেখা দিত বা বন্যা দেখা দিত, তোমরা নাম শুনেছ 76 মনোনীত খাদ্যাভাব। গাছের পাতা মায়ের কোলে ছোট ছোট বাচ্চা শিশুগুলোকে খিদা যারা কি করতো, তাদের কাছ থেকে মার কাছ থেকে তুলে নিয়ে সেই বাচ্চা ছেলেটাকে তার হাত পা ধরে খেয়ে দিত। কি অবস্থা হচ্ছে, কি দুর্বিষহ অবস্থা ছিল। কিন্তু এখন কি হচ্ছে সেরকম? যদি আমাদের খরা বন্যায় দেখা দিচ্ছে, তাহলে কি হচ্ছে বলো তো? আমরা অন্য দেশ থেকে সাহায্য পাচ্ছি। আর একটা চিন্তা করবে, আমরা গ্রামে গ্রামে দেখি আগে কিছুদিন আগে কত ভিখারি বা অঘরে দেখতে পাচ্ছি, এখন দেখতে পাই মানুষ সবাই কর্মের প্রতি লিপ্ত হয়ে গেছে। এই কারণের জন্য কি হয়েছে, জনসংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এত সময় লেখার দরকার নাই, আমরা 3টা পয়েন্টে যে কোনো আলোচনা করি। শিক্ষার অভাব, জীবনদায়ী ওষুধের আবিষ্কার, ব্যাপক হারে অনুপ্রবেশ, বাল্য বিবাহ, খরা বন্যা প্রতিরোধ। এছাড়া একটা লিখতে পারে তুমি, এই পয়েন্টটা আমরা লিখতে পারো মৃত্যুর হার কম এবং জন্মের হার বেশি ইত্যাদি। এইগুলো কি আলোচনা করবে, বাদ বাকিগুলোকে এছাড়া লিখে দিলে যথেষ্ট। তাহলে 3 নাম্বার পারবো। নেক্সট দেখো আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আছে, এটা 5 নম্বর আকারে আছে। এটা কত নম্বর বলছি? 5 নম্বর আকারে আছে। ভারতের জনমণ্ডলের তারতম্যের কারণ কি? জনমণ্ডল বলতে আমরা কি বুঝি? ভারতের জনসংখ্যা সব জায়গায় সমান নয়। পুরুলিয়া আলাদা, বাঁকুড়ায় আলাদা, কলকাতায় আলাদা, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা, ভারতবর্ষে আলাদা, চীনে আলাদা। কেন এই মণ্ডলের তারতম্য পরিলক্ষিত হচ্ছে, তার কারণগুলো কি? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বুঝতে পারবেন ভালো করে দেখি। তো দেখো আমি মাত্র এখানে কোটা পয়েন্ট লিখেছি। একটা হচ্ছে ভূপ্রকৃতি, একটা আছে নদ নদী, একটা আছে জলবায়ু, একটা আছে মৃত্তিকা, একটা আছে বনভূমি, সব প্রাকৃতিক পরিবেশ করে লিখেছি। কোনগুলো লিখেছি? প্রাকৃতিক। এছাড়া তোমার আছে অপ্রাকৃতিক কারণগুলো, যোগাযোগ, পরিবহন, শ্রমিক, কৃষি কাজ আছে, তো এগুলো সবই হচ্ছে অপ্রাকৃতিক। শুধু আমি প্রাকৃতিক গুলো তোমাদের সাথে তুলে দিয়েছি। তাহলে দেখো কিরকম বর্তমানে তারতম্য দেখা দেয়। 1 নম্বর উল্লেখ করা আছে ভূপ্রকৃতি। আমরা ভূপ্রকৃতি বলতে কি বুঝি? ভূমির গঠনকে বুঝি, ভূমির রূপটাকে বুঝি। কিরকম? কোন জায়গায় পার্বত্যময়, কোন জায়গায় আছে সমতল, কোন জায়গায় আছে তরলবাহিত। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? ভারতবর্ষের ভূপ্রকৃতি সব জায়গায় সমান নয়, বটে না? তাহলে ভারতবর্ষের ভূপ্রকৃতি সব জায়গায় সমান নয় বা একই রকম নয়। তাহলে যে স্থানে ভূপ্রকৃতি সমতল সেখানে মানুষের বসতি বেশি পরিমাণে গড়ে ওঠে। কেন গড়ে ওঠে? শিল্প, কলকারখানা, কৃষিকাজ এগুলো সুবিধা হয়। আর যেখানে দুর্গম প্রকৃতি বা পার্বত্য অঞ্চল সেখানে বসতি খুব কম পরিমাণে গড়ে ওঠে। কেন কম পরিমাণে গড়ে ওঠে? সেখানে যোগাযোগ,
শিল্প কলকারখানা এগুলো অসুবিধা দেখা দেয়। এই কারণের জন্য জনবন্টনের তারতম্য লক্ষ্য করা যায়। মানে এক কথায় আমরা কি বলতে পারছি যে ভারতবর্ষের ভূপ্রকৃতি সব জায়গায় সমান নয়, ভারতের ভূপ্রকৃতি সব জায়গায় সমান নয়। যেখানে সমতল তরঙ্গায়িত ভূমি বা মানুষের বসবাসের সুবিধা লক্ষ্য করা যায় সেখানে বেশি পরিমাণে মানুষের বসতি লক্ষ্য করা যায়। যেখানে মানুষের বসবাসের সুবিধা বা পরিবেশ ঠিকমতো লক্ষ্য করা যায় না সেখানে জনসংখ্যা কম লক্ষ্য করা যায়। এই কারণের জন্যই ভারতবর্ষের জনবন্টনের তারতম্য লক্ষ্য করা যায়। মনে রাখবে। নেক্সট হচ্ছে নদ-নদী। সকলের মূলে হচ্ছে মানুষের জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। যাই করে শিল্প করলেও জলের দরকার, বেঁচে থাকলেও জলের দরকার, আর বসতি নির্মাণ করতে গেলেও জলের দরকার। জল একটা গুরুত্বপূর্ণ, ওই জন্য বলা হয়েছে জলের অপর নাম হচ্ছে জীবন। তাহলে নদ নদী মানুষের জীবনকে অনেকখানি প্রভাবিত করে। কিরকম? যে সকল অঞ্চলগুলি নদীর তীরবর্তী অবস্থিত বা সামনাসামনি অবস্থিত সেই অঞ্চলগুলিতে মানুষের বসতি বেশি গড়ে উঠেছে। এক্সাম্পল গাঙ্গেয় সমভূমি অঞ্চলে দেখো মানুষের বসবাসটা বেশি বা বসতি বেশি পরিমাণে। কেন বলো? চাষবাসের সুবিধা, জলবায়ু অনুকূল হয়, মানে সবটাই অনুকূল সুবিধা থাকে। আর যেখানে নদী থেকে দূরবর্তী, যেমন সাপোজ একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদের, যেমন ধরো রাজস্থান, জম্মু কাশ্মীর, এরা দুর্গম প্রকৃতি, এখানে নদ নদীর সামনাসামনি সেরকম অঞ্চল গড়ে ওঠেনি, তাই সেখানে বসতি কম দেখা যায়, তাই সেখানে বসতি কম লক্ষ্য করা যায়। তো সাপোজ আমি বলছি একটা উদাহরণ, আর একটা আমাদের মেদিনীপুর জলাধার বা সমুদ্রের তীরবর্তী অবস্থিত। সেইখানে যদি মেদিনীপুরে কি জনবসতির বেশি, উত্তর 24 পরগনা জনবসতির বেশি, আমাদের পুরুলিয়া বাঁকুড়া জলাধার আমাদের নাই, কাঁসাই আর কুমারী নদী সারা বছর জলে থাকে, থাকে জল না, তাহলে কি করে বসতি বেশি গড়ে উঠবে? তার জন্য জনসংখ্যা এখানে কম। এই জন্য বলছি এই কারণের জন্য অর্থাৎ জনবন্টনের তারতম্য দেখা দেয়। দেখতে পারবো সামান্য এরকম ছোট ছোট একটু একটু করে। 3 নম্বর বলা হয়েছে জলবায়ু। দেখো ভারতবর্ষের জলবায়ুকে আমরা জানি কয়েকটি ভাগে ভাগ করা যায়। কোন বইয়ে আছে 7 ভাগে, কোন বইয়ে আছে 11 ভাগে, কোন বইয়ে আছে 5 ভাগে। তাহলে এই যে জলবায়ু, তার নিশ্চয়ই আমরা জানি ভারতবর্ষের জলবায়ু সব জায়গায় সমান নয়। ভারতবর্ষের জলবায়ু সব জায়গায় সমান নয়। তাহলে ভারতবর্ষের জলবায়ুতে সবচেয়ে বসবাসের উপযুক্ত জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণ। যে স্থানে জলবায়ু লক্ষ্য করা যায় সেই স্থানে শিল্প কলকারখানা মানুষের বসতি সবই বেশি পরিমাণে ঘটে যাচ্ছে। যেখানে অত্যধিক উষ্ণ বা অত্যধিক শীতল সেখানে বসতিটা কম পরিমাণে ঘটে যাচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝছি যে জলবায়ুর এই তারতম্যের জন্য ভারতবর্ষের সব জায়গায় জনসংখ্যা এরকম নয়। 3টা পয়েন্ট হয়েছে। 4 নম্বর হচ্ছে মাটি। ভারতবর্ষের মৃত্তিকা সব জায়গায় সমান পরিমাণে লক্ষ্য করা যায় না। কোন জায়গায় ল্যাটেরাইট মৃত্তিকা, কোন জায়গায় পলি মৃত্তিকা, কোন জায়গায় কৃষ্ণ মৃত্তিকা, বিভিন্ন টাইপের মৃত্তিকা লক্ষ্য করা যায়। আমরা জানি ভারতের ভূপ্রকৃতিতে ভারতের মাটিকে সাধারণত 6টা ভাগে ভাগ করা যায়। কি নেই 6 প্রকৃতির মাটি লক্ষ্য করা যায়। 6 প্রকৃতির মাটির মধ্যে সবচেয়ে পলি মাটি বা উর্বর, পলি মাটির মধ্যে উর্বর দোআঁশ মাটি হচ্ছে সবচেয়ে চাষবাসের উপযোগী বা মানুষের বসবাসের সবচেয়ে উপযুক্ত পরিবেশ যাকে বলা হয়। তাহলে এই মাটির যে সব অঞ্চল আছে সেই সব অঞ্চলে মানুষের বসতি বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। পলি মাটি, কৃষ্ণ মৃত্তিকা যেটা বলা হয়, হ্যাঁ, এটা বসতি বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। যেমন মরুমৃত্তিকা, এখানে কি বেশি লোক গড়ে উঠেছে? না, খুব কম পরিমাণ বসতি লক্ষ্য করা যায়। পার্বত্য মৃত্তিকা যেটা বলা হয় পর্জল মৃত্তিকা, সেখানে বসতি কম পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে এই যে তারতম্য, তাহলে কিসের জন্য? মাটির এই প্রভেদের জন্য ভারতবর্ষের জনবন্টনের তারতম্য লক্ষ্য করা যায়। এইরকম তুমি 4 থেকে 5টি পয়েন্ট সুন্দরভাবে একটু একটু করে আলোচনা করে প্রত্যেকটার একটা করে উদাহরণ দেবে, বাদ বাকিগুলোকে তুমি এই ছাড়া হিসাবে লিখে দেবে। এই ছাড়া হিসাবে কোনগুলো লিখবো? অপ্রাকৃতিক কারণগুলো। কোনগুলো বলছি? অপ্রাকৃতিক কারণগুলো লিখে দেবে। এই কারণগুলোকে তুমি এই ছাড়া হিসাবে লিখবে, তাহলে উত্তরটা চলে আসবে। পারবো? তাহলে সুন্দরভাবে এখানে তৈরি করবে এই উত্তরটা। জনসংখ্যা থেকে এইটুকু দেখতে যথেষ্ট। এইটুকু যদি সুন্দর করে তুমি দেখে রাখো তাহলে যথেষ্ট। আমি আরেকবার রিপিট করছি, তাহলে জনসংখ্যা বলতে কি বুঝি,
কোন এলাকায় যতজন লোক বসবাস করে তাকে সেই স্থানে বলা হয় জনসংখ্যা। ভারতবর্ষের জনসংখ্যা কত পড়ে 121 কোটি 70 লক্ষ প্রায় 121 কোটি 70 লক্ষ প্রায় 2011 এর সেন্সাস অনুযায়ী। কত অনুযায়ী বলছি? 2011 এর সেন্সাস অনুযায়ী। 2021 এ ডাটাটা পরিবর্তন হয়েছে, কিন্তু তোমরা মাধ্যমিক বছর পরীক্ষা দিচ্ছ 2021 এ, তোমাদের লিখতে হবে কোনটা বলো? 2011 টা লিখতে হবে। ঠিক আছে? তাহলে জনসংখ্যা কত সাল থেকে এই জনসংখ্যাটা গণনা বা কাউন্টিং করতে শুরু হয়? উত্তরটা হচ্ছে 1872 সাল থেকে। কত সাল থেকে বলছি? 1872 সাল। কত বছর অন্তর অন্তর জনগণনা করা হয়? 10 বছর অন্তর। কত বছর বলছি? 10 বছর অন্তর। তাহলে এখান থেকে কয়েকটা শর্ট প্রশ্ন উঠে আসে। শর্ট প্রশ্নগুলো কি? ভারতের মধ্যে সবচেয়ে জনসংখ্যা বিশিষ্ট, মানে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্যটির নাম কি এবং সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলটির নাম কি? সবচেয়ে বেশি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ, আর সবচেয়ে কম সিকিম। সবচেয়ে কম হচ্ছে সিকিম। সিকিমের জনসংখ্যা হচ্ছে কম। এখানে আরেকটা প্রশ্ন হয়, জনঘনত্ব বলতে কি বুঝি? জনঘনত্বটা কি? তাহলে জনঘনত্ব বলতে কি বুঝি? প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক মানুষ বসবাস করে তাকে সেই স্থানে জনঘনত্ব বলা হয়। যেমন ধরো সাপোজ তোমরা একটা বেঞ্চে বসে আছো 5 জন, তাহলে এই ক্লাসরুমটা বলতে পারি জনঘনত্ব কত? 5। একটা বেঞ্চে 5 জন আছে, মানে একটা বেঞ্চের জনঘনত্ব কত? 5। তাহলে এটাকে আমরা জনঘনত্ব বলবো। তাহলে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক মানুষ বসবাস করে তাকে সেই স্থানে বলা হয় জনঘনত্ব। তাহলে ভারতবর্ষের গড় জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিলোমিটার। কত লিখবো আমরা? 382 জন প্রতি বর্গ কিলোমিটার। কত অনুসারে পড়ে? 2011 সালের সেন্সাস অনুযায়ী। আর এখানে পশ্চিমবঙ্গের যদি বলা হয় পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? কি বলবে? কে বলতে পারবে? 1029, 1029। আর জনঘনত্ব ভারতের কোন রাজ্যে সর্বাধিক? বিহার। কোন জায়গায় বলছি? বিহার। কত পড়ে? 1100। আর সবচেয়ে কম অরুণাচল প্রদেশ। কোন জায়গায় বলছি? অরুণাচল প্রদেশ সবচেয়ে কম। কত পড়ে? প্রতি বর্গ কিলোমিটারে কত পারবো? তাহলে সুন্দর করে পরের দিনে এইগুলো দেখে রাখবে, প্রশ্নগুলো লিখে রাখবে, যেগুলো তোমরা করবে সেগুলো